গল্পের নাম অন্ধকারে ঢাকা অধ্যায়। ধরন রহস্য ও থ্রিলার। প্রথম খণ্ড ধুলোজমা অতীত। আকাশের মেঘগুলো আজ যেন কোনো অশুভ সংকেত বহন করছে। অঝোরে বৃষ্টি পড়ছে হিমালয়ের পাদদেশের ছোট্ট শহর নীলগিরিতে। অয়ন এই নির্জন পাহাড়ি শহরে এসেছে তার দাদুর ফেলে যাওয়া পুরনো বাংলোটা দেখাশোনা করতে। দাদু অবিনাশ চৌধুরী ছিলেন একজন শৌখিন প্রত্নতাত্ত্বিক। ৩ মাস আগে তার আকস্মিক মৃত্যুর পর এই বাড়িটা এখন অয়নের একমাত্র সম্বল। বিশাল বাংলোর ড্রয়িং রুমে বসে অয়ন কফি খাচ্ছিল। চারদিকে ধুলো আর মাকড়সার জাল। হঠাৎ তার চোখ পড়ল দাদুর লাইব্রেরি ঘরের দিকে। ঘরটা বন্ধ রাখা হয়েছে দাদুর মৃত্যুর পর থেকেই। অয়ন চাবি দিয়ে দরজাটা খুলতেই ভ্যাপসা একটা গন্ধ নাকে এলো। হাজার হাজার বই সারিবদ্ধভাবে সাজানো। অয়ন একটা একটা করে বই নাড়াচাড়া করতে করতে হঠাৎ দেখল শেলফের একদম নিচে কার্পেটের কোণায় একটা ছোট লকার। লকারটা খোলার পর সেখানে পাওয়া গেল একটি লাল রঙের চামড়ায় বাঁধানো ডায়েরি। ডায়েরিটা হাতে নিতেই অয়নের শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। প্রথম কয়েক পাতায় দাদুর ব্যক্তিগত কিছু নোট ছিল, পাহাড়ি অঞ্চলের খনন কাজ আর প্রাচীন মুদ্রার ইতিহাস। কিন্তু মাঝামাঝি যাওয়ার পর লেখাগুলোর ধরন বদলে যেতে শুরু করল। কলমের আঁচড়গুলো যেন অস্থির, আতঙ্কিত। সেখানে লেখা ছিল মার্চ 15, 2024। নীলগিরির গুহায় আজ যা দেখলাম তা মানুষের মস্তিষ্কের কল্পনার বাইরে। আমি জানি না এই আবিষ্কার আমাকে কোথায় নিয়ে যাবে, তবে আমি একা নই, কেউ আমাকে লক্ষ্য করছে। অয়ন পাতা উল্টাতে লাগল। ডায়েরির পাতায় পাতায় এক অদ্ভুত ছায়াময় মানুষের বর্ণনা। অবিনাশ চৌধুরী লিখেছেন তিনি গুহার ভেতর একটি ব্রোঞ্জের ফলক পেয়েছিলেন, যাতে খোদাই করা ছিল এক প্রাচীন মানচিত্র। সেই মানচিত্রটি কোনো গুপ্তধনের নয়, বরং এমন কিছুর যা যুগ যুগ ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা উচিত ছিল। ডায়েরির একদম শেষ পাতাটা ছিঁড়ে ফেলা হয়েছে। অয়ন লক্ষ্য করল শেষ পাতায় যেখানে ডায়েরিটা শেষ হয়েছে সেখানে রক্তের একটা ছোট শুকিয়ে যাওয়া দাগ। অয়ন ঘামতে শুরু করল। দাদু কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন, নাকি এর পেছনে অন্য কিছু ছিল? হঠাৎ দরজায় কড়াঘাত হল। এই বৃষ্টিতে মাঝরাতে এখানে কে আসবে? অয়ন সাবধানে ডায়েরিটা বুক পকেটে লুকিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই দেখল এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, পরনে একটা জীর্ণ ওভারকোট, মাথা ভেজানো। বৃদ্ধ কাঁপা গলায় বললেন, অবিনাশ কি ডায়েরিটা রেখে গেছে? ওটা তোমার কাছে রাখা নিরাপদ নয় খোকা। অয়ন চমকে উঠল। আপনি কে? আপনি দাদুকে চিনতেন? বৃদ্ধ উত্তর দিলেন না, শুধু অন্ধকারের দিকে আঙুল উঁচিয়ে দেখালেন। অয়ন বাইরে তাকিয়ে দেখল দূরে কুয়াশার ভেতর একটি দীর্ঘাকায় ছাড়া দাঁড়িয়ে আছে। তার অবয়ব মানুষের মতোই, হলেও হাতগুলো অস্বাভাবিক লম্বা, ঠিক যেমনটা দাদুর ডায়েরিতে বর্ণনা করা হয়েছে। বৃদ্ধ ফিসফিস করে বললেন, ওরা ফিরে এসেছে। ডায়েরির শেষ পাতায় যা ছিল তা যদি ওরা পেয়ে যায় তবে নীলগিরি শহর ধ্বংস হয়ে যাবে। কথাটা শেষ করেই বৃদ্ধ অন্ধকারে মিলিয়ে গেলেন। অয়ন ঘরের ভেতর ফিরে এসে ডায়েরিটা আবার বের করল। তার মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ছিঁড়ে যাওয়া শেষ পাতাটা কোথায়, আর ওই ছায়া মানবটা কে? হঠাৎ বাংলোর বিদ্যুৎ চলে গেল। ঘুটঘুটে অন্ধকারে অয়ন অনুভব করল তার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু যখন সে পেছনে ফিরল সেখানে কেউ নেই। শুধু খোলা জানালা দিয়ে বৃষ্টির ঝাপটা আসছে, আর মেঝেতে পড়ে আছে একটি ভেজা মাটির পদচিহ্ন। সেই পদচিহ্ন মানুষের নয়, কোনো পশুরও নয়, সেটা যেন কোনো অশরীরী অস্তিত্বের। অয়ন বুঝতে পারল সে এক ভয়ঙ্কর খেলার জালে জড়িয়ে পড়েছে। দাদুর মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, ছিল এক পরিকল্পিত হত্যাকাণ্ড। আর সেই রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে ওই নিখোঁজ শেষ পাতায়। দ্বিতীয় খণ্ড ছায়ার অনুসরণ। বিদ্যুৎহীন সেই নিঝুম বাংলোয় অয়ন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হাতের টর্চটা জ্বালতেই সে দেখল মেঝেতে থাকা সেই কাদাটে পদচিহ্নগুলো লাইব্রেরি ঘরের দিকে চলে গেছে। অয়নের বুকের ধরফড়ানি বেড়ে গেল। সে বুঝতে পারল যে বা যারা এই ডায়েরিটা খুঁজছে তারা এখনো বাড়ির ভেতরেই কোথাও লুকিয়ে আছে। সে পা টিপে টিপে লাইব্রেরির দিকে এগোল।
টর্চের আলোটা যখন দরজার ওপর পড়ল সে দেখল আলমারির পাল্লাগুলো সব খোলা, বইগুলো তছনছ করা হয়েছে। অয়ন দ্রুত পকেটে হাত দিল। ডায়েরিটা এখন আর সেখানেই আছে, কিন্তু যারা এই ঘরে ঢুকেছিল তারা ডায়েরি না পেয়ে অন্য কিছু খুঁজছিল কি? হঠাৎ তার মনে পড়ল দাদুর সেই রহস্যময় চিঠির কথা, যা দাদুর মৃত্যুর 2 দিন আগে অয়ন পেয়েছিল। চিঠিতে লেখা ছিল, অয়ন, নীলগিরির বাগানবাড়ির শিউলিতলার নিচে কিছু স্মৃতি পুঁতে রাখলাম। যদি কখনো অন্ধকার ঘনিয়ে আসে তবে সেটাই হবে তোমার আলো। সে সময় অয়ন কথাটাকে পাগলামি ভেবে উড়িয়ে দিয়েছিল, কিন্তু এখন তার মনে হচ্ছে দাদু জানতেন তার বিপদ ঘনিয়ে আসছে। অয়ন বৃষ্টি উপেক্ষা করেই পেছনের বাগানে বেরিয়ে এলো। শিউলি গাছটা দাদুর খুব প্রিয় ছিল। বড় একটা কোদাল নিয়ে সে মাটি খুঁড়তে শুরু করল। প্রায় 2 ফুট খোঁড়ার পর কোদালের মাথায় শক্ত কিছুর ধাক্কা লাগল। মাটি সরিয়ে সে দেখল একটা ছোট টিনের বাক্স। বাক্সটা নিয়ে সে দ্রুত ঘরে ফিরে এলো। মোমবাতি জ্বালিয়ে বাক্সটা খুলতেই তার চোখ কপালে উঠল। ভেতরে কোনো ধন সম্পদ নেই, আছে একটি পুরনো ক্যাসেট রেকর্ডার আর একটি ভাঁজ করা ম্যাপের অংশ। ম্যাপটা দেখেই অয়ন বুঝল এটা ডায়েরি থেকে ছিঁড়ে নেওয়া সেই শেষ পাতারই এক অংশ, তবে পুরোপুরি নয়। সে রেকর্ডারের প্লে বাটন টিপল। ঘর ঘর শব্দের পর দাদুর কণ্ঠস্বর ভেসে এলো, অয়ন, তুমি যদি এই ভয়েস রেকর্ডটা শুনে থাকো তবে জানবে আমার হাতে সময় খুব কম। নীলগিরির গুহায় আমি যে ব্রোঞ্জ ফলকটা পেয়েছিলাম সেটা কোনো প্রাচীন সভ্যতা বা দেবদেবীর নয়, ওটা ছিল একটা জেলখানার সিলমোহর। পাহাড়ের গভীরে এমন কিছুকে বন্দি করে রাখা হয়েছিল যা মানুষের কল্পনাকেও হার মানায়। আমি ভুল করে সেই সিলমোহরটা স্পর্শ করেছিলাম। তারপর থেকেই ওরা আমাকে অনুসরণ করছে। ওই ছায়া মানবেরা মানুষের শরীরের ভেতর ঢুকতে পারে না, কিন্তু তারা মানুষের ভয়কে জ্বালানি হিসেবে ব্যবহার করে। ডায়েরির শেষ পাতাটা আমি 3 টুকরো করে লুকিয়ে রেখেছি। একটা আছে এই মানচিত্রের পেছনে সংকেত হিসেবে, দ্বিতীয়টা আছে নীলগিরির পুরনো চার্চের ফাদারের কাছে, আর তৃতীয়টা কোথায় তা বলতে পারছি না, কারণ কেউ দরজায় করাঘাত করছে। ওরা এসে গেছে অয়ন, পালাও, ডায়েরিটা ওদের হাতে পড়তে দিও না। রেকর্ডিংটা এক বিকট চিৎকারের মধ্য দিয়ে শেষ হলো। অয়ন পাথরের মতো বসে রইল। তার মানে দাদুকে খুন করা হয়েছে ওই প্রাচীন শক্তির অভিশাপে। ঠিক সেই মুহূর্তে ঘরের জানালার কাছে সজোরে কেউ আঘাত করল। অয়ন দেখল সেই অদ্ভুত বৃদ্ধ জানালার ওপাশে দাঁড়িয়ে আছেন। তার চোখ দুটো এখন আর মানুষের মতো নয়, বরং আগুনের গোলার মতো জ্বলছে। বৃদ্ধ চিৎকার করে বললেন, মানচিত্রটা দিয়ে দাও, ওটা তোমার জন্য অভিশাপ। অয়ন ভয় না পেয়ে জানালা লক্ষ্য করে তার হাতের ভারী টর্চটা ছুঁড়ে মারল। কাঁচ ভেঙে বৃদ্ধ ছিটকে পড়লেন, কিন্তু তার শরীর থেকে কোনো রক্ত বেরোল না। পরিবর্তে কালো ধোঁয়ার মতো কিছু একটা বৃষ্টির বাতাসে মিলিয়ে গেল। অয়ন বুঝতে পারল শহরে একা থাকা আর নিরাপদ নয়। তাকে যেতে হবে নীলগিরির সেই পুরনো চার্চে। ফাদার থমাসের কাছেই হয়তো দ্বিতীয় টুকরোটা আছে। সে দ্রুত তার রেনকোটটা গায়ে জড়িয়ে নিল এবং সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ল। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাওয়ার সময় অয়ন অনুভব করল চারপাশের গাছগুলো যেন নড়াচড়া করছে। বাতাসের শব্দে মনে হচ্ছে কেউ ফিসফিস করে বলছে, ফিরে যাও, ফিরে যাও। হঠাৎ রাস্তার মাঝখানে একটা বিশাল বড় পাথর পড়ে থাকতে দেখে সে ব্রেক কষল। পিছলে গিয়ে সে রাস্তার ধারে ঝোপের মধ্যে পড়ে গেল। ঝোপের ভেতর থেকে উঠে দাঁড়াতেই সে দেখল সামনে একটি পুরনো ভাঙাচোরা মন্দির। মন্দিরের গায়ে অদ্ভুত সব লিপি খোদাই করা। টর্চের আলোয় সে দেখল লিপিগুলো দাদুর ডায়েরির সেই রহস্যময় নকশার সাথে হুবহু মিলে যাচ্ছে। আর মন্দিরের প্রবেশপথে দাঁড়িয়ে আছে সেই দীর্ঘাকায় ছায়া মানব। তার লম্বা আঙুলগুলো অয়নের দিকে প্রসারিত। অয়ন দৌড়াতে শুরু করল। পেছনে সেই ছায়ার কর্কশ হাসির শব্দ শোনা যাচ্ছে। দৌড়াতে দৌড়াতে সে যখন চার্চের গেটের সামনে পৌঁছল তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। চার্চের ঘণ্টা বাজছে। ঘণ্টার শব্দ শোনা মাত্রই পেছনের সেই ছায়াটা মিলিয়ে গেল। অয়ন হাঁপাতে হাঁপাতে চার্চের দরজায় ধাক্কা দিল। ভেতর থেকে এক গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, ভেতরে এসো অয়ন, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। অয়ন অবাক হয়ে দেখল ফাদার থমাস একটি মোমবাতি হাতে দাঁড়িয়ে আছেন, কিন্তু ফাদারের ডান হাতটা ব্যান্ডেজ দিয়ে মোড়ানো, যা থেকে টাটকা রক্ত চুইয়ে পড়ছে। অয়নের মনে খটকা লাগল। দাদুর ডায়েরিতে লেখা রক্তের দাগের কথা, তবে কি ফাদারও এই রহস্যের অংশ? তৃতীয় খণ্ড, চার্চের গোপন কুঠুরি। চার্চের ভেতরের পরিবেশটা বেশ থমথমে। ধূপের ধোঁয়া আর পুরনো কাঠের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। ফাদার থমাস অয়নকে নিয়ে বসলেন একটি কাঠের বেঞ্চে।
ফাদারের ব্যান্ডেজ করা হাতটা বারবার কাঁপছিল। অয়ন তীক্ষ্ণ দৃষ্টিতে ফাদারের দিকে তাকিয়ে রইল। দাদুর রেকর্ডিং অনুযায়ী দ্বিতীয় টুকরোটা এখানেই থাকার কথা, কিন্তু ফাদারের এই অবস্থা তাকে কিছুটা বিচলিত করে তুলল। ফাদার শান্ত গলায় বললেন, অবিনাশের কথা আমি অনেকদিন ধরেই ভাবছিলাম। ও জানত যে নীলগিরির শান্ত পাহাড়ের তলায় কি এক আদিম অন্ধকার লুকিয়ে আছে। তুমি ডায়েরিটা খুঁজে পেয়েছ, তাই তো? অয়ন মাথা নাড়ল। ফাদার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখো অয়ন, এই পৃথিবীতে এমন কিছু রহস্য থাকে যা অনাবৃত না হওয়াই ভালো, কিন্তু এখন আর ফেরার পথ নেই। তোমার দাদু মারা যাওয়ার ঠিক আগের রাতে আমার কাছে একটা ছোট প্যাকেট রেখে গিয়েছিলেন। বলেছিলেন যদি তার মৃত্যু হয় এবং তুমি এখানে আসো তবেই যেন ওটা তোমাকে দিই। ফাদার উঠে দাঁড়িয়ে আলতারের পেছনের একটি দেওয়ালের কাছে গেলেন। একটি পাথর সরাতেই সেখানে বেরিয়ে এলো একটি গোপন খুপড়ি। সেখান থেকে একটি ছোট খাম বের করে আনলেন তিনি। কিন্তু অয়ন লক্ষ্য করল ফাদারের চোখের কোণায় এক অদ্ভুত আতঙ্ক। হঠাৎ চার্চের বিশাল দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। বাইরের বৃষ্টির গর্জন যেন কয়েক গুণ বেড়ে গেছে। চার্চের ভেতরকার মোমবাতিগুলো একসাথে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে শুধু ফাদারের হাতের ছোট মোমবাতিটা জ্বলছিল। অয়ন দেখল ফাদারের ছায়াটা দেয়ালে অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছে। সেই ছায়াটা আর ফাদারের অবয়ব বহন করছে না, সেটা ঠিক সেই দীর্ঘকায় ছায়ামানবের মতো দেখাচ্ছে। অয়ন চিৎকার করে উঠল, ফাদার, আপনার ছায়াটা দেখুন। ফাদার থমাস করুণ সুরে বললেন, আমি চেষ্টা করেছিলাম অয়ন, আমি ওদের বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা যখন কোনো মানুষকে লক্ষ্য করে তখন তার শরীর থেকে ছায়াটাকে আলাদা করে দেয়। এখন আমি শুধু দেহ মাত্র, আমার আত্মাটা ওই ছায়া মানবদের দখলে চলে গেছে। বলতে বলতেই ফাদার যন্ত্রণায় মেঝেতে লুটিয়ে পড়লেন। তার শরীর থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে দেয়ালের ছায়ার সাথে মিশে গেল। অয়ন দেখল ফাদারের হাতে থাকা সেই খামটি মেঝেতে পড়ে আছে। সে দ্রুত খামটি তুলে নিল। ঠিক সেই মুহূর্তে চার্চের ছাদ থেকে একটি দানবীয় শব্দ শোনা গেল। মনে হলো কোনো বিশালাকার প্রাণী নখ দিয়ে ছাদটা আঁচড়াচ্ছে। অয়ন আর দেরি করল না। সে চার্চের পেছনের দিকের একটি ছোট জানালা দিয়ে কোনোমতে বাইরে বেরিয়ে এলো। পেছনে তাকিয়ে দেখল পুরো চার্চটা কুয়াশায় ঢেকে গেছে এবং সেই কুয়াশার ভেতর থেকে শত শত লাল চোখ তার দিকে তাকিয়ে আছে। বৃষ্টির ঝাপটার মাঝে সে খামটি খুলল। ভেতরে ছিল ডায়েরির সেই ছিঁড়ে যাওয়া শেষ পাতার দ্বিতীয় অংশ। এখানে একটি মানচিত্রের রেখাচিত্র আর কিছু সংখ্যা লেখা আছে, ৭২.৪, ১৯.৮। এগুলো সম্ভবত অক্ষাংশ আর দ্রাঘিমাংশ। এর নিচেই ছোট করে দাদুর হাতের লেখা ছিল, যেখানে পাহাড়ের কান্না শেষ হয় সেখানেই শুরু হয় নীলিমার প্রবেশদ্বার। সাবধানে থেকো, কারণ যাকে তুমি বন্ধু ভাবছ সে হয়তো ছায়ার রূপ ধরে তোমার সাথেই আছে। অয়নের মাথায় বজ্রাঘাতের মতো একটি চিন্তা এলো। দাদুর সেই রহস্যময় বৃদ্ধ বন্ধু ফাদার থমাস সবাই কি তবে ছায়ার কবলে? তার নিজের ছায়াটার দিকে তাকিয়ে সে আতঙ্কিত হয়ে পড়ল। বজ্রপাতের আলো এসে দেখল মেঝেতে তার ছায়াটা নেই। সে কি তবে মানুষ থেকে অন্য কিছুতে পরিণত হচ্ছে, নাকি তার ছায়াটা অলক্ষ্যে কোথাও চলে গেছে কোনো সংকেত দিতে? অয়ন তার বাইসিকেলটা আর খুঁজে পেল না। তাকে এখন পায়ে হেঁটেই পাহাড়ের সেই নির্দিষ্ট স্থানাঙ্কের দিকে এগোতে হবে। পথে যেতে যেতে সে দেখল রাস্তার ধারের প্রতিটি গাছে খোদাই করা হয়েছে সেই প্রাচীন শিলমোহরের চিহ্ন। পাহাড়ি ঝর্ণার জল এখন আর স্বচ্ছ নয়, বরং কালচে রঙের হয়ে বয়ে চলেছে। হাঁটতে হাঁটতে সে পৌঁছল নীলগিরির সর্বোচ্চ চূড়ায়, যাকে স্থানীয়রা কান্না পাহাড় বলে। সেখানে একটি গুহা আছে যেখান দিয়ে সবসময় বাতাস বয়ে যাওয়ার সময় কান্নার মতো শব্দ হয়। অয়ন গুহার প্রবেশদ্বারের কাছে আসতেই দেখল সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। টর্চের আলো ফেলতেই সে দেখল সেটি অন্য কেউ নয়, স্বয়ং দাদু, অবিনাশ চৌধুরী। দাদু তার দিকে তাকিয়ে হাসলেন। সেই হাসিতে কোনো মমতা নেই, আছে এক শীতল নিষ্ঠুরতা। দাদু বললেন, অয়ন, তুমি শেষ পর্যন্ত এলে? ডায়েরির শেষ পাতাটা কি নিয়ে এসেছ? আমাকে দাও, আমি ওটা দিয়ে এই পৃথিবীকে নতুন এক অন্ধকার উপহার দেব। অয়ন স্তৌধ হয়ে দাঁড়িয়ে রইল। সে কি তার দাদুকে দেখছে, নাকি এটিও সেই ছায়া মানবের কোনো মায়া? দাদুর হাতের দিকে তাকাতেই সে দেখল সেখানেও সেই একই ব্যান্ডেজ যা ফাদার থমাসের হাতে ছিল। অয়ন বুঝতে পারল এটা তার দাদু নয়,
এটি তার দাদুর ছায়া, যা এখন সশরীরে তার সামনে দাঁড়িয়ে আছে। তৃতীয় টুকরোটা কোথায়? দাদুর সেই ছায়া মানবের কাছে কি ওটা আছে, নাকি অয়ন নিজেই অজান্তে সেই তৃতীয় টুকরোটা বহন করছে? রহস্যের জাল আরও জটিল হয়ে উঠছে। চতুর্থ খণ্ড, নীলিমার প্রবেশদ্বার। গুহার মুখে দাঁড়িয়ে থাকা সেই অবয়বটি দাদুর মতো দেখতে হলেও তার কণ্ঠস্বর ছিল পাথরের ঘর্ষণের মতো কর্কশ। অয়ন এক পা পিছিয়ে গেল। তার হাতের টর্চের আলো দাদুরূপী সেই সত্তাটির ওপর কাঁপছিল। সে লক্ষ্য করল দাদুর ছায়াটা মাটিতে নেই, বরং গুহার দেয়ালে এক বিশাল দানবীয় আকৃতি নিয়ে স্থির হয়ে আছে। তুমি আমার দাদু নও, অয়ন চিৎকার করে বলল। দাদু কখনো পৃথিবীকে অন্ধকার উপহার দেওয়ার কথা বলতেন না, তিনি ছিলেন আলোর সন্ধানী। দাদুরূপী সেই মায়া হাসল। আলো আর অন্ধকারের পার্থক্য খুব সামান্য অয়ন। তোমার দাদু সেই পার্থক্যটা বুঝতে পেরেছিলেন বলেই তাকে সরিয়ে দিতে হয়েছে। এখন মানচিত্রের টুকরোগুলো আমাকে দাও, ওগুলো দিয়ে আমি সেই প্রাচীন কারাগারের শেষ তালাটা খুলব। অয়ন পকেটে হাত দিয়ে অনুভব করল ডায়েরি আর খামের সেই 2 টুকরো কাগজ। কিন্তু তৃতীয় টুকরোটা কোথায়? দাদুর রেকর্ডিংয়ে বলা ছিল তৃতীয় টুকরোটার কথা তিনি বলতে পারছেন না। হঠাৎ অয়নের মনে পড়ল দাদুর সেই পুরনো ক্যাসেট প্লেয়ারটার কথা। সে ওটা এখনও তার রেইনকোটের বড় পকেটে বয়ে বেড়াচ্ছে। সে দ্রুত ক্যাসেট প্লেয়ারটা বের করল। দাদুর সেই শেষ কথাগুলো আবার মনে করার চেষ্টা করল। তৃতীয়টা কোথায় তা বলতে পারছি না, কারণ কেউ দরজায় করাঘাত করছে। অয়ন ক্যাসেটটা উল্টে দেখল। ক্যাসেটের ভেতরে প্লাস্টিকের আবরণের নিচে একটা সরু সাদা কাগজ ভাঁজ করা অবস্থায় আটকে আছে। সে ওটা টেনে বের করতেই দেখল এটাই সেই তৃতীয় টুকরো। 3টি টুকরো একসাথে করতেই সেগুলো যেন চুম্বকের মতো একে অপরের সাথে জুড়ে গেল। মুহূর্তের মধ্যে কাগজগুলো থেকে এক উজ্জ্বল নীল আলো বের হতে শুরু করল। সেই আলো গুহার অন্ধকারের দেয়ালে এক সুড়ঙ্গের পথ দেখিয়ে দিল। দাদুরূপী ছায়াটি আর্তনাদ করে উঠল। এই আলো তার সহ্য হচ্ছে না। সে ধোঁয়ার মতো মিলিয়ে গিয়ে গুহার গভীরে অদৃশ্য হয়ে গেল। অয়ন বুঝতে পারল এই আলোই তার রক্ষা কবচ। সে সাহসে ভর করে গুহার ভেতরে পা রাখল। গুহার ভেতরটা অদ্ভুতভাবে গরম। চারদিকে দেয়ালে স্ফটিকের মতো পাথর জ্বলছে। অয়ন হাঁটতে হাঁটতে এক বিশাল হলের মতো জায়গায় এসে পৌঁছল। সেখানে মাঝখানে একটি ব্রোঞ্জের স্তম্ভ দাঁড়িয়ে আছে, যার ওপর ঠিক সেই সিলমোহরটি খোদাই করা যা দাদুর ডায়েরিতে ছিল। স্তম্ভের চারপাশে ছায়া মানবেরা গোল হয়ে দাঁড়িয়ে আছে। তারা সবাই মিলে এক অদ্ভুত সুরে মন্ত্র উচ্চারণ করছে। অয়ন দেখল স্তম্ভের ঠিক উপরে একটি ছোট গর্ত। মানচিত্রে 3টি টুকরো জোড়া লাগানোর পর সেগুলো এখন একটি চাবির মতো আকৃতি নিয়েছে। সে বুঝতে পারল তাকে এই চাবিটি স্তম্ভের গর্তে বসাতে হবে। কিন্তু কেন? দাদু কি চেয়েছিলেন এই কারাগারটা খুলে দিতে, নাকি এটাকে চিরতরে বন্ধ করতে? হঠাৎ তার কানে আবার দাদুর আসল কণ্ঠস্বর ভেসে এলো। না, এটা কোনো রেকর্ডিং নয়, এটা যেন সরাসরি তার মনের ভেতর থেকে আসছে। অয়ন, ভয় পেও না, চাবিটা বসাও। ওটা কারাগার খোলার চাবি নয়, ওটা হলো আত্মবিসর্জনের চাবি। ওই ছায়ারা চায় তুমি ভয় পেয়ে চাবিটা ওটার হাতে দিয়ে দাও, কিন্তু তুমি যদি নির্ভয়ে ওটা স্তম্ভে স্থাপন করো, তবে এই পাহাড়ের সব অন্ধকার পাথরে হয়ে যাবে। অয়ন স্তম্ভের দিকে দৌড়াতে শুরু করল। ছায়া মানবেরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার হাতের সেই উজ্জ্বল চাবির আলো তাদের সরিয়ে দিচ্ছিল। সে যখন স্তম্ভের একদম কাছে পৌঁছল, দেখল সেই দীর্ঘকায় ছায়া মানবটি, যার হাতগুলো অস্বাভাবিক লম্বা, তার সামনে এসে দাঁড়িয়েছে। সেটি অয়নের নিজেরই হারিয়ে যাওয়া ছায়া। ছায়াটি অয়নের পথ আটকে দাঁড়িয়ে হাত বাড়ালো। তার স্পর্শে অয়নের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল। অয়ন বুঝতে পারল নিজের ভয়কে জয় না করলে সেই স্তম্ভ পর্যন্ত পৌঁছতে পারবে না। সে চোখ বন্ধ করে দাদুর কথাগুলো মনে করল এবং নিজের সমস্ত শক্তি দিয়ে চাবিটা স্তম্ভের গর্তে ঢুকিয়ে দিল। এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দে পুরো গুহা কেঁপে উঠল। দেয়ালের স্ফটিকগুলো চুরমার হয়ে ভেঙে পড়তে লাগল। নীল আলোটা এবার সাদা হয়ে পুরো গুহাকে ভরিয়ে দিল। ছায়া মানবদের আর্তনাদ পাহাড়ের কান্নার সাথে মিশে এক বিভৎস ধ্বনি তৈরি করল। অয়ন অনুভব করল সে মাটির নিচে তলিয়ে যাচ্ছে। তার চেতনা ধীরে ধীরে লোপ পেতে শুরু করল। শেষ মুহূর্তে সে দেখল দাদু অবিনাশ চৌধুরী তার দিকে তাকিয়ে শান্তভাবে হাসছেন এবং বলছেন, সাবাস অয়ন, তুমি নীলগিরিকে বাঁচিয়ে নিলে। যখন অয়নের জ্ঞান ফিরল, সে দেখল সে পাহাড়ের পাদদেশে সেই শিউলি গাছের নিচে শুলে আছে। ভোরের নির্মল সূর্য উঠেছে। বৃষ্টির কোনো চিহ্ন নেই। বাংলোটা আগের মতোই শান্ত। অয়ন পকেটে হাত দিল। ডায়েরিটা সেখানে নেই, মানচিত্রের টুকরোগুলোও নেই।
সে কি তবে স্বপ্ন দেখছিল? কিন্তু তার হাতের তালুতে থাকা সেই কালচে দাগ আর ছিঁড়ে যাওয়া রেইনকোট বলে দিচ্ছে যে গত রাতটা কোনো দুঃস্বপ্ন ছিল না। সে চার্চের দিকে তাকালো। দূরে দেখা যাচ্ছে চার্চের চূড়াটি রোদ ঝলমল করছে। অয়ন বাংলোর ভেতরে ঢুকে দেখল দাদুর লাইব্রেরির সেই পুরনো ক্যাসেট প্লেয়ারটা ভাঙা অবস্থায় মেঝেতে পড়ে আছে। সে ভাবল সব কি তবে শেষ? কিন্তু ঠিক তখনই তার নজরে এলো ডেস্কটপ টেবিলের উপর একটি নতুন নীল রঙের খামকে খুলতেই তার বুকটা ধক করে উঠল। ভেতরে কোনো কাগজ নেই, আছে কেবল একটি পুরনো ভাঙা চশমার কাঁচ, আর তার নিচে ছোট করে লেখা, রহস্যের শেষ পাতায় কি সবকিছুর শেষ? নীলগিরির গভীর গভীরে এখনও কেউ জেগে আছে। পঞ্চম খণ্ড, শাশ্বত প্রহরী। ভোরের স্নিগ্ধ আলোয় নীলগিরি শহরটা এখন বড় বেশি শান্ত মনে হচ্ছে, কিন্তু অয়নের হাতের সেই ভাঙা চশমার কাঁচটি এক নতুন অশান্তির জন্ম দিল। সে জানে এই কাঁচটি দাদুর চশমার। দাদুর মৃত্যুর পর তার চশমাটি কোথাও খুঁজে পাওয়া যায়নি। তাহলে এই টেবিলে এটি এলো কিভাবে? বাংলোর সব দরজা জানালা তো ভেতর থেকে বন্ধ ছিল। অয়ন বুঝতে পারল গুহার সেই বিস্ফোরণ হয়তো ছায়াদের সাময়িকভাবে সরিয়ে দিয়েছে, কিন্তু পুরোপুরি নির্মূল করতে পারেনি। সে ধীর পায়ে দাদুর পড়ার টেবিলের দিকে এগিয়ে গেল। টেবিলের ড্রয়ারটা টান দিতেই দেখল সেটি লক করা। অয়ন তার পকেট থেকে দাদুর সেই পুরনো চাবিটা বের করল, যা সে লকার খোলার সময় ব্যবহার করেছিল। আশ্চর্যের বিষয়, চাবিটা ঘুরল না। পরিবর্তে ড্রয়ারের ওপর খোদাই করা সেই প্রাচীন সিলমোহরের চিহ্নটি উজ্জ্বল হয়ে উঠল। অয়ন এবার তার হাতের সেই ভাঙা চশমার কাঁচটি সিলমোহরের ওপর রাখল, যেন জাদুর মতো। কাঁচটি লেন্সের কাজ করল এবং সূর্যের আলো প্রতিফলিত হয়ে ড্রয়ারের একটি গোপন খাজে গিয়ে পড়ল। ক্লিক! ড্রয়ারটা খুলে গেল। ভেতরে কোনো ডায়েরি বা মানচিত্র নেই, আছে একটি ছোট কাঁচের শিশি, যার ভেতরে নীল রঙের এক চিমটি ধুলো, আর তার পাশে একটি শেষ চিঠি অয়নের নামে। প্রিয় অয়ন, যদি তুমি এই চিঠিটি পড়ছ তবে জানবে তুমি সফল হয়েছ। গুহার সেই প্রাচীন কারাগারটি এখন সিলমোহর দিয়ে বন্ধ, কিন্তু মনে রেখো, ছায়ারা কখনোই মরে না, তারা শুধু সুযোগের অপেক্ষায় থাকে। ওই শিশির ভেতরে থাকা ধুলো হল নীলগিরির ভস্য। এটি একমাত্র জিনিস যা ছায়াদের তোমার থেকে দূরে রাখবে। কিন্তু মনে রেখো, তুমি এখন আর সাধারণ কেউ নও, তুমি এখন এই পাহাড়ের প্রহরী। তোমার দাদু হিসেবে আমি গর্বিত, কিন্তু একজন মানুষ হিসেবে আমি দুঃখিত যে তোমাকে এই অভিশপ্ত দায়িত্বটা নিতে হলো। এখন থেকে নীলগিরির প্রতিটি অন্ধকার কোণ তোমার নজরে রাখতে হবে। অয়ন চিঠিটা পড়ে স্তব্ধ হয়ে বসে রইল। সে বুঝতে পারল কেন দাদু সবসময় একটু অন্যমনস্ক থাকতেন, কেন তিনি মাঝরাতে পাহাড়ে ঘুরে বেড়াতেন। এটা কোনো শখ ছিল না, ছিল এক কঠিন কর্তব্য। হঠাৎ বাংলোর কলিং বেলটা বেজে উঠল। অয়ন চমকে উঠল। এই সকালে কে আসতে পারে? সে গিয়ে দরজা খুলল। সামনে দাঁড়িয়ে আছেন ফাদার থমাস। কিন্তু অবাক করার বিষয় হল, ফাদারের হাতে কোনো ব্যান্ডেজ নেই, তিনি হাসি মুখে দাঁড়িয়ে আছেন। সুপ্রভাত অয়ন, গতরাতের ঝড়টা বেশ ভয়ঙ্কর ছিল তাই না? ফাদার স্বাভাবিক গলায় বললেন। অয়ন তীক্ষ্ণ চোখে ফাদারের ছায়াটার দিকে তাকালো। সূর্যের আলোয় ফাদারের ছায়াটা মাটিতে স্পষ্ট দেখা যাচ্ছে, একদম স্বাভাবিক। অয়ন একটু স্বস্তি পেল। ফাদার ভেতরে এসে বসলেন এবং বললেন, অবিনাশের একটা জিনিস আমার কাছে রয়ে গিয়েছিল, ভাবলাম তোমাকে দিয়ে যাই। ফাদার পকেট থেকে একটি পুরনো পকেট ঘড়ি বের করলেন। ঘড়িটা দাদুর। অয়ন ঘড়িটা হাতে নিতেই দেখল ঘড়ির কাঁটাগুলো উল্টো দিকে ঘুরছে। সে ফাদারের দিকে তাকাতেই দেখল ফাদারের চোখে সেই একই আগুনের গোলার মতো আভা মুহূর্তের জন্য জ্বলে উঠেই নিভে গেল। ফাদার মৃদু হেসে বললেন, সাবধানে থেকো অয়ন, প্রহরী হওয়া সহজ, কিন্তু প্রহরীর ছায়াকে সামলানো কঠিন। কথাটা বলে ফাদার ঘর থেকে বেরিয়ে গেলেন। অয়ন বারান্দায় এসে দাঁড়াল। সে দেখল দূরে সেই কান্না পাহাড় কুয়াশায় ঢাকা পড়ছে। পাহাড়ি ঝর্ণার শব্দে সে যেন দাদুর কণ্ঠস্বর শুনতে পেল। অন্ধকারকে ভয় পেও না অয়ন, ওটাই তোমার শক্তির উৎস। অয়ন বুঝতে পারল রহস্যের সমাধান হয়নি, বরং এক নতুন অধ্যায়ের শুরু হয়েছে। সে তার হাতের সেই নীল ভস্যের শিশিটা শক্ত করে ধরল। সে জানে আজ রাত থেকে তাকে আবার সেই পাহাড়ের গুহায় যেতে হবে, কারণ ডায়েরির শেষ পাতাটা আসলে ধ্বংস হয়নি, সেটা অয়নের মনের ভেতরে এক স্থায়ী স্মৃতি হয়ে গেঁথে গেছে। নীলগিরি শহরটা এখন জেগে উঠছে। মানুষজন রাস্তায় বেরোচ্ছে,
তারা কেউ জানে না যে গতরাতে এক তরুণ তাদের পৃথিবীকে এক মহাপ্রলয় থেকে বাঁচিয়েছে। অয়ন আলমারি থেকে দাদুর সেই পুরনো ওভারকোটটা বের করে গায়ে চড়ালো। আয়নার সামনে দাঁড়াতেই সে দেখল আয়নায় তার কোনো প্রতিবিম্ব নেই। সে মুচকি হাসল, কারণ সে এখন আর ছায়ার দাস নয়, সে নিজেই ছায়াদের শাসক। নীলগিরির আকাশে আবার মেঘ জমছে, দূর থেকে কান্নার মতো বাতাসের শব্দ ভেসে আসছে। কিন্তু অয়ন এখন আর ভয় পায় না, সে তৈরি। কারণ সে জানে প্রতিটি অন্ধকারের শেষেই আলোর দেখা মেলে, তবে সেই আলোর জন্য কাউকে না কাউকে অন্ধকারে পাহারা দিতে হয়।